তিন দফায় 7 দিনের রিমান্ড এবং 26 দিন কারাগারে থাকার পর অবশেষে আজ মঙ্গলবার জামিন হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনির। তবে মাদক মামলায় জামিন হয়নি এবং দফায় দফায় রিমান্ড শেষে এখনো কারাগারেই রয়ে গেছেন তথাকথিত মডেল মৌ পিয়াসা। পরীমনি মৌ পিয়াসাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর সদল বলে অভিযানকে বিশ্লেষকদের অনেকেই মশা মারতে কামান দাগানোর সাথে তুলনা করেছেন। আদালতেও কি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরিত হচ্ছে? আর আলোচিত হয় পরীমনি চিত্রনায়িকা হয়, তার গ্রেপ্তার, তার অভিযান, তাকে রিমান্ডে নেওয়া, তার জামিন ইত্যাদি বিষয়গুলো বা তার মানবাধিকারের বিষয়গুলো যতটা আলোচনায় আসছে, অনালোচিত বা যারা আলোচনার বাইরে থেকে যাচ্ছেন তাদের জন্য আইনি প্রক্রিয়ার কি হাল? এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, যুক্ত আছেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেরাই খান পান্না, যুক্ত আছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনে যেটি শিরোনাম ঠিক করেছি, আলোচিত পরীমনির জামিন, অনালোচিতদের কি হাল। আমি অ্যাডভোকেট জেরাই খান পান্না, আপনার কাছ থেকে শুরু করি। আপনি এবং আপনারা যেহেতু স্বপ্রণোদিত হয়ে বিনা পারিশ্রমিকে পরীমনির পাশে আইনি সহায়তা দিতে দাঁড়িয়েছেন, তার জামিন হলো আজকে অবশেষে। এই নিয়ে একটা ছোট্ট মন্তব্য জানবো এবং যেটি করতে চাই যে এখনো তার মুক্তি মিলল না, জামিন হয়েছে কিন্তু আদালতে মানে কারাগারের নথি না পৌঁছানোর কারণে তার জামিন হলো না। আদালতও যখন ভার্চুয়ালি চলতে পারে তখন এই জামিনের নথি কারাগারে পৌঁছাচ্ছে না বলে তাকে আটক থাকতে হচ্ছে, এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক? আবার কখনো কখনো আমরা দেখি মাঝখানে ছুটির দিন পড়ে যায়, তখনও জামিনের নথি পৌঁছায় না বা আদালতের নির্দেশ কারাগারে পৌঁছায় না বলে সেটি প্রতিপালন করা হয় না। এটি সম্পর্কে কি বলবো, এটি কতটা যৌক্তিক? অনেকগুলো, একটা হলো যে পরীমনির জামিনের বিষয় বলতে হবে প্রথম। তো পরীমনির জামিনের বিষয় হলো যে মামলাটাই ত্রুটিযুক্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন, তারই এটা উচিত ছিল যে ফাইন্ড আউট করে বলা এই মামলা চলবে না, 24 ঘন্টার ভেতরে গ্রেপ্তারকৃত ব্যক্তিরে আদালতে পেশ করতে হবে। এখানে মামলাই ফাইল করছে 26 ঘন্টা পর। ক্লিয়ার? 24 ঘন্টার ভেতরে আদালতে পেশ করতে হবে উইথ দ্য এলিগেশন। মামলা ফাইল করা হয়েছে 26 ঘন্টা পর। এখানেই তারা ভায়োলেশনটা করছে। সেকেন্ড কথা হলো যে একটা মাদকের মামলা, এটা এখনো তো প্রুভ হয় না যে সে মাদক, এই মাদকগুলো তার ওইখানে পাওয়া গেছে কি পাওয়া যায় না, এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপক্ষের। ওকে, কিন্তু 497 ফৌজদারি কার্যবিধির 497 ধারা মোতাবেক একজন নারী, একজন শিশু, একজন বৃদ্ধ, একজন অসুস্থ ব্যক্তি সে এই আদালত থেকে যে কোনো মামলায়, ইভেন খুনের মামলাতেও জামিন পেতে পারেন। আরেকটা বিষয় হলো যে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেহেতু আছেন, সুবিধা হবে সেটা হলো যে রিমান্ডে নেওয়ার প্রসঙ্গে সর্বোচ্চ আদালতের একটা নির্দেশনা আছে। সেই নির্দেশনা মান্য করে এটা নেওয়া হয় নাই, নির্দেশনাটা অমান্য করে নেওয়া হয়েছে, যেটা আদালত অবমাননার সামিল। এবং আমি যদি বেঁচে থাকি অবশ্যই আদালত অবমাননার এই অভিযোগটা আদালতেই আনবো। এটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব আমাদের সবার, রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও, আমাদেরও, এবং সবারই। যাতে রিমান্ডে নেবে কি টর্চার করে? টর্চার আমার কাছ থেকে কেন? টর্চার করার তো বাংলাদেশ হয় নাই। টর্চার করার জন্য এদেশে কাউকে টর্চার করার কোনো অধিকার কারোরই নাই। এটা পুলিশ হোক, র্যাব হোক, সিআইডি হোক, ডিবি হোক অথবা আর্মি হোক, কারোর এই টর্চার করার অধিকার নাই। অতএব আর যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে সেটা জেল গেটে বসে জিজ্ঞাসাবাদ করবে। শুধুমাত্র, আমি আবারও বলি, শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বেলা সেই নির্দেশনা মানা হয়েছে। যুদ্ধ অপরাধীদের সেফ হোমে নিয়ে আসছে, তাদের আত্মীয় স্বজনদের সামনে, আইনজীবীর সামনে, ডাক্তারের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াই নট রিগার্ডিং দিস পিপল? তাদের বেলা কেন এটা হবে না? এটা হলো আমার প্রশ্ন উল্টা। এবং পরীমনির জামিন হয়েছে, সব জায়গায় তো ডিজিটাল এটা হয় না। এটা আমি বলবো যে আদালতের এইটা একটা অর্ডার শিটে সাইন হয়, সেটা টাইপ হয়, সাইন হয়, হওয়ার পরে কতগুলো কপি বিভিন্ন জায়গায় যায়। একটা থানাতে যাবে, আবার জেলখানাতে যাবে। জেলখানাতে বোধহয় কাশিমপুরে যাওয়ার আগে এটা যায় কেরানীগঞ্জ থেকে আবার কাশিমপুর যায়। এটা আব্দুল্লাহ আবু সাহেব এটা ভালোভাবে বলতে পারবেন। এবং আমার মনে হয় যে এখানে যেটা, সেটা হলো যে দাপ্তরিক ব্যাপার, তো
দাপ্তরিক ব্যাপারে একটু থাকে, এটা আদালত সেইভাবেই না। হাইকোর্টের বেলা অ্যাডভোকেট জেদাই খান পান্না, আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন দাপ্তরিক ব্যাপার, এতে নিয়েও একটা আলোচনা তো আসতেই পারে যে এই দাপ্তরিক ব্যাপার মানে এখানে আবার মানে এত কিছু করোনাকালে সবই যখন আমরা ভার্চুয়ালি সম্ভব করতে পারছি, আদালতের কার্যক্রম ভার্চুয়ালি সম্ভব হচ্ছে, এই বিষয়গুলো এখনো সেই মানে চলমান প্রক্রিয়ায় কি চলতে থাকবে, এটির কি পরিবর্তন সম্ভব না? আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু আপনার কাছ থেকে এটি সম্পর্কে একটা মন্তব্য জানতে চাই, এবং যেটি আপনারা মানে জামিন হলো পরিমণির, আপনারা পরিমণির জামিনের বিরোধিতা করেছিলেন ২৬ তারিখে যখন তার উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হলো, তখন আদালত আপনাদের উদ্দেশ্যে, রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেছিলেন যে জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। মানে রীতিনীতির বাইরে গিয়ে আদেশটা আসলে কিরকম, এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন আদালত। আপনারা মানে কি বুঝতে পারলেন এখান থেকে? ধন্যবাদ আপনাকে। পরিমণির যে জামিনের ব্যাপারে যেটা আপনি বললেন যে মহামান্য হাইকোর্টে তারা জামিনের জন্য গিয়েছিল, কিন্তু আসলে আমি যেটা যতটুকু জানি তারা সেখানে জামিন নেই। তারা তো এখানে মহানগর দায়রা আদালতে নিম্ন আদালতের রায় যে আদেশের বিরুদ্ধে তারা সেখানে ফৌজদারি যেটা বিবৃতি যেটা বলে ওখানে তারা মামলা ফাইল করেছে। সেখানে ডেটটা ছিল 13/9 এই যে যেহেতু 13/9/2021 তারিখে ডেটটা দেওয়া হয়েছে, এই ডেটটা আগানোর জন্যই তারা আমার মনে হয় সেটা তারা মহামান্য হাইকোর্টে তারা গিয়েছে। সেখান থেকে তো রুল ইস্যু হয়েছে, সেটা জামিনের বিষয় না, সেটা রুল ইস্যু হয়েছে যে তার জামিনের ডেটটা কেন আগানো যাবে না, এই ধরনের একটা আদেশ হয়েছে। এখন এটা রুল ইস্যু হয়েছে এবং তাদের জবাব হিসাবে আমাদের মানবতার দায়রা আদালত থেকে সেটা জবাব দিয়েছেন। উনি ডেটটা আজকে ফিক্সড করেছেন যে এটা শুনানির জন্য। এখানে তারা কিন্তু হাইকোর্টে জামিন চান নাই, আমার নলেজে যতটুকু আছে সেটা আমি বললাম। আর জামিন আরেকটা বিষয় যেটা পান্না বললেন যে জামিনের অর্ডারটা এখনো জেলখানায় পৌঁছে নাই, এটা দাপ্তরিক বিষয় আছে, কারণ এখানে আদেশ হওয়ার পর এটা টাইপ হবে, টাইপ হওয়ার পর এটা জজ সাহেব সিগনেচার করবে, হওয়ার পরে বেল বন্ড এখানে যদি আসামি পক্ষের আইনজীবীরা অর্ডারটা হওয়ার পরে তারপর তারা বেল বন্ড সাবমিট করবে। বেল বন্ড সাবমিট করতে যদি তারা দেরি করে সেক্ষেত্রে কিন্তু মানে এখানে বিকাল 4টা-5টার মধ্যে কিন্তু ইয়েতে এই জেলখানায় এই বেল বন্ডে যেতে হয়, কিন্তু সেটা যদি দেরি হয় সন্ধ্যা হয়ে গেলে কিন্তু তখন লক আপে চলে গেলে তখন আর আসামি বের হয় না। এটা একটা সিস্টেম অনুযায়ী হয়তো এটা দাপ্তরিক বিষয় এখানে হয়তো দেরি হয়েছে। জি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আমি নিশ্চয়ই অ্যাডভোকেট সুলতানা কামালের কাছ থেকে এই প্রশ্নটা জানতে চাইবো, একটু আসছি আমি, যে এই সিস্টেমের কথা বলছেন, দাপ্তরিক বিষয়ের কথা বলছেন, এটি কি পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা, নিশ্চয়ই অ্যাডভোকেট সুলতানা কামাল আমাকে একটু ব্যাখ্যা করবেন। কিন্তু আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আপনি বলছিলেন যে আজকে ডেটটা ঠিক করেছেন আদালত, হাইকোর্ট মানে তারপরে হাইকোর্টে যাওয়ার পরে আজকের ডেটটা যে ঠিক হলো, এখানে একটু জানতে চাই যে 22 তারিখে যখন আদালতে যাওয়া হলো, নিম্ন আদালতে যখন বিচারিক আদালতে আইনজীবীর আবেদন করলেন জামিনের, তখন বলা হলো 13 দিন পর, পরের দিন আবারও আর্জি জানানো হলো দ্রুত যেন জামিনের শুনানি দেওয়া হয়, সেখানেও সাড়া পাওয়া গেল না। তারপরে হাইকোর্টে যাওয়ার পরে 3 দিনের মাথায় জামিনটা হয়ে গেল। যদি জামিন শুনানির সুযোগই থেকে থাকে এবং যদি জামিন হবারই থাকে, তাহলে এতদিন ঝুলিয়ে দেওয়াটাই হয়েছিল কেন? মানে এর কি কোনো ব্যাখ্যা আপনারা দিতে পারেন? এই ব্যাপারে আমি একটু বলতে চাই, আমি ব্যাখ্যাটা আমি দিই তাহলে একটু সুবিধা হবে। কারণ এখানে যখন একটা সিআরমিস শুধু এই মামলার ক্ষেত্রে না, আর অন্যান্য যে কোনো মামলা যখন একটু সিআরমিস করা হয় আদালতে, তখন আদালতে এত রাশ থাকে যে এটা সঙ্গে সঙ্গে কোনো 1-2 দিনের মধ্যে এই তারিখটা দেওয়া সম্ভব হয় না। এর নিয়ম মাফিকে কিন্তু আমাদের 10-15 দিন দেরি হয়ে যায় প্রতিটা মামলার ক্ষেত্রে, এইটা হয়। অর্থাৎ সেইভাবে তারিখে ডেটটা ফিক্স করা হয়েছে। হয়তো এখানে তো অন্যান্য মামলার ক্ষেত্রেও এইভাবেই ফিক্স করা হয়, কিন্তু এটা যেহেতু এটা আসামি পক্ষ তারা মহামান্য হাইকোর্টে তারা গিয়েছেন, মহামান্য হাইকোর্ট সেটা জানতে চেয়েছেন, এই জন্য জিনিসটা আগে আনা হয়েছে। কিন্তু নর্মালি কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে কিন্তু এভাবেই হয়, ডেট যে ফিক্স থাকে ওই ফিক্স ডেটেই শুনানিটা হয়, এক্ষেত্রে আগানো হয়েছে। আর যেহেতু এটা নিম্ন আদালতে রিমান্ডে ছিল, রিমান্ডের আসামি তো তখন তো জামিন শুনানি করা যায় না, সেখানে নিম্ন আদালতের হয়তো তারা মনে করেছে যে এই মামলায় জামিন দেওয়া তার সমীচীন মনে করেনি। আদালতের এই যে জামিন, এটা এখতিয়ারটা কিন্তু আদালতের,
তাই না? সেখানে আমরা অ্যাডভোকেট রাষ্ট্রপক্ষ থেকে আব্দুল্লাহ আপু, আমরা আমার মনে হয় আপনার বক্তব্যটি স্পষ্ট হয়েছে, কিন্তু তাহলে উচ্চ আদালত কেন বললেন যে রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দেওয়া হয়েছে? এই বিষয়টা আমি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই। তার আগে কি একটু এটি সংক্ষেপে বলবেন যে দাপ্তরিক যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, এটা কি একটু বলবেন যে ভার্চুয়ালি কেন মানে জামিনের কপিটা কারাগারে পৌঁছানো যায় না, এটির যথাযথতা নিয়ে প্রশ্ন তোলা এখন সময় এসছে কিনা? একটু আনমিউট করতে হবে অ্যাডভোকেট সুলতানা কামাল, একটু আনমিউট করবেন দয়া করে। ধন্যবাদ। আজকে এই পরিমণির মামলাটাকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে এসছে, এটা আমরা দীর্ঘদিন ধরেই করে যাচ্ছি। জেডাই খান পান্না এখানে আছেন, আইন ও সালিশ কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমর্থক এবং তার সঙ্গে জড়িত আছেন। আমি আইন ও সালিশ কেন্দ্র পরিচালনা করেছি 15 বছর। আমাদের অভিজ্ঞতায় যেটা দেখেছি, প্রথম কথা বারবারই সিস্টেমের কথা আসছে। প্রথম কথা হলো শারমিন, আমাদের দেশের আইন ব্যবস্থাটা রয়ে গেছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম একটা। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার থেকেও অনেক বেশি জোর দেওয়া হয় দুই পক্ষ থেকে যে কে হারে কে জেতে। আজকে দেখেন একজন জাপানি স্ত্রী এবং আমাদের দেশি যে স্বামী, তাদের কন্যার ব্যাপারেও বারবারই কিন্তু সাংবাদিকরাও জিজ্ঞেস করে যে আপনারা কি হেরে গেলেন, আপনারা কি জিতে গেলেন। এই হার জিতের ব্যাপারটা কিন্তু অনেক বড় হয়ে আসে এবং এটা আমাদের সিস্টেমের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তো তার ফলে যেটা হয় যে যারা মামলার জন্য দাঁড়ান, এই পক্ষ ওই পক্ষ, তারা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে যে কে হারে কে জিতে। এবং একটা প্রশ্ন উঠেছিল অন্য একটা চ্যানেলে, আমি শুনছিলাম যেখানে ইগোর প্রশ্ন কাজ করে কিনা। সেটা একটা ব্যাপার আমাদের চিন্তার মধ্যে হয়তো থাকতে পারে, আমি এখন সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি বেশ কয়েকটা মামলায় যেটা হয়, এটার তো কোনো সেরকম ভাবে ডকুমেন্টেড কোনো তথ্য নাই, সেজন্য আমি অনেকটা অন্য ঝুঁকি নিয়েই কথা বলছি। সেটা হলো যে অনেক সময় জামিনটা দেওয়া হয় একেবারে বৃহস্পতিবার বিকালবেলা, যাতে করে ওইটা জেলে আর পৌঁছালো না। যে ব্যক্তিকে একটা কোনো না কোনো ভাবে একটা শাস্তি দেওয়ার চিন্তা আছে কারো মাথায়, প্রভাবশালীদের মাথায়, এখানে রাষ্ট্রপক্ষ থাকতে পারে, রাষ্ট্রের বাইরের প্রভাবশালী ব্যক্তিও থাকতে পারে, শক্তিও থাকতে পারে, তাদের কাজটা করা হয় বৃহস্পতিবার বিকালবেলা, যাতে করে ওইটা জেল গেটে পৌঁছাবার আগে আরো 2 দিন তাদেরকে আটকে রাখা যায়। তারপর রবিবারে হয়তো অনেক ধাক্কাধাক্কি করে সেই চিঠি সেখানে পৌঁছানো যায়। এই বিষয়গুলি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আলোচনায় আনছি যে যদি কাউকে আসলে মুক্তি দিতে হয়, সেখানে একটা যে জুডিশিয়াল মাইন্ড যেটাকে বলে, বিচার ব্যবস্থার মধ্যে যে জুডিশিয়াল মাইন্ড, একটা ন্যায় বিচার দেওয়ার যে মানসিকতা, সেটার কিন্তু একটা প্রকট অভাব আমরা দেখতে পাই এটার মধ্যে। সেই জন্যই বারবারই আমরা বলি যে বিচার ব্যবস্থা, এটা কোনো ব্যক্তির কোনো দোষ না, এটা কোনো আদালতকেও বিশেষভাবে দোষারোপ করা হচ্ছে না, কিন্তু সমগ্র ব্যবস্থার মধ্যে এই হার জিতের মানসিকতাটা যতদিন পর্যন্ত থাকবে, আর যতদিন পর্যন্ত আমাদের দেশে বিচার ব্যবস্থা প্রভাবশালীদের কোনো না কোনো ভাবে একটা তোয়াজ করে চলার মানসিকতার মধ্যে বাস করবে এবং যারা এর বাইরে থাকেন তাদেরকে কিভাবে জব্দ করা যায় সেটার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই ঘটনাগুলি ঘটতেই থাকবে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের বিচার ব্যবস্থার একটা বিরাট বড় সংস্কার প্রয়োজন আছে, চিন্তাটারই একটা প্রয়োজন আছে যে আমরা বিচার ব্যবস্থায় কিন্তু বিচার ব্যবস্থার দ্বারস্থ হই ন্যায় বিচার পাওয়ার জন্য, এবং ন্যায় বিচার দিতে হলে যত শিগগির পারা যায় সেই ন্যায় বিচার দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। আপনারা একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, যে প্রশ্নটা আপনি তুললেন যে জামিন শুনানির দিন ফেলা হলো কত দেরিতে, তারপরে যখন উচ্চ আদালত প্রশ্ন তুললেন যে কেন এত দেরি হয়েছে, রীতিনীতির বাইরে যে এটা করা হয়েছে, এবং যখন সুমোটো রুলটাও দেয়া হলো যে জামিনের আবেদনটা শুনতে হবে, তারপরে সময় বার হয়ে গেল কি করে। সময় যদি না থাকে, যে কথাটা সম্মানিত আইনজীবী বললেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী, যে সময় থাকে না, হ্রাস থাকে। তো সময় যদি না থাকে, হ্রাসই যদি সেরকম থাকে, তাহলে কোনো বিশেষ ব্যবস্থার প্রেক্ষিতে কাজ হয় কি করে। এখানে কিন্তু শারমিন একটা প্রশ্ন তোলা দরকার যে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থা কেমন করে ঢুকে পড়ে, এবং আজকে আপনাদের যে আলোচনার বিষয় যে আলোচিত মানুষের জন্য বিশেষ ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয়, অনালোচিত মানুষের জন্য তো এই বিশেষ ব্যবস্থা আমরা আনতে পারি না, তখন তাদের কি হাল হয়, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। একটা যদি পরিসংখ্যান দিতে পারি যে আমাদের জেলের যে ধারণ ক্ষমতা আছে তার কিন্তু দ্বিগুণ যারা অভিযুক্ত আসামি কিংবা যেভাবেই তাদেরকে অভিহিত করি না কেন তারা সেখানে আছেন। এর মধ্যে আইন সালিশ কেন্দ্রের একটা গবেষণা ছিল যে 2/3 কিন্তু আন্ডার ট্রায়াল প্রিজনার্স,
2/3 হচ্ছে যাদের বিচারাধীন, তাদের বিচার চলছে তো চলছে। এই যে আমরা যে কথাগুলি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের কাছ থেকে শুনেছি, তারা কি হচ্ছে যে তদন্ত শেষ হয়নি অতএব জামিন দিয়েন না। তো তদন্ত শেষ হবে না কেন? একটা মানুষকে 3বার রিমান্ডে নেওয়া হলো, এতদিন ধরে তাকে আটকে রাখা হয়েছে, কয়েক বোতল মদ পাওয়া গেছে তার ঘরে, কিছু কি বলে মাদক দ্রব্য পাওয়া গেছে, পাওয়া তো গেছে, এবং গুরুত্বপূর্ণ তথ্য তারা বার করার চেষ্টা করছে। ম্যাজিস্ট্রেটের তো অধিকার আছে, পান্না আমাকে সংশোধন করে দিবেন আমি যদি ভুল বলি, তার তো এখতিয়ার আছে জানতে চাওয়া যে কি তথ্য, আমাদেরও অধিকার আছে জানার যে কি তথ্য, কোন এমন তথ্য আপনারা পাচ্ছেন না যার জন্য একটা মানুষকে দিনের পর দিন আপনারা আটকে রাখছেন। একটা মানুষকে এরকম ভাবে আটকে রাখার পক্ষে তাদের যদি কোনো যুক্তি থাকে, সেটা সেই ব্যক্তির, তার আইনজীবীর, এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কিন্তু জানার একটা অধিকার আছে যে এই মানুষটা কত কি বলে যেটাকে বলে গুরুতর অপরাধী যে তার সঙ্গে এরকম আচরণ করতে হচ্ছে। সেটার উত্তর কিন্তু রাষ্ট্র আমাদের কাছে দিতে বাধ্য, কারণ আমরা বারবারই বলছি যে আমরা একটা ন্যায়ানুগ সমাজ তৈরি করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। পান্না কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা তুলেছেন। আমরা কিন্তু বারবার আমাদের ঘোষণাপত্রে বলেছি যে একটা ন্যায়ানুগ সমাজ হবে। সেখানে যদি ন্যায় বিচারই আমরা প্রতিষ্ঠা করতে না পারি, একজনকে খালি বিব্রত করার জন্য, হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য তার এই যে এত সুনাম নষ্ট হচ্ছে এবং কত রকমের ক্ষতির একটা ব্যাপার এখানে দাঁড়িয়ে গেছে। একটা ক্ষতির তো আজকে উল্লেখই হয়েছে যে তিনি একজন অভিনেত্রী এবং তার এইভাবে জেলে আটকে থাকার কারণে আরো অনেক ব্যক্তি নানা ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো তিনি সেটা হওয়াতে আজকে কোনো না কোনো ভাবে জামিনটা পেয়েছেন এবং প্রচুর সোচ্চার হতে হয়েছে। এটাও আমার প্রশ্ন যে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন, কিছু পয়েন্টে আলোচনা করেছেন। আমি এই পয়েন্টগুলো নিয়ে বিরতির পরে জানতে চাই, এবং আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু নিশ্চয়ই সেই প্রশ্ন করবেন। অনেক প্রশ্ন আমার নিজেরও রয়ে গেছে। আমি একটা ছোট বিরতি নিয়ে ফিরছি রাজকাহন। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, বিরতির আগে অ্যাডভোকেট সুলতানা কামাল যে প্রশ্নটি তুলছিলেন, অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু সংক্ষেপে যদি জানতে পারি। প্রথমে যেটি জানতে চাইছিলেন যে রিমান্ডে তাকে দফায় দফায় যে রিমান্ড নেওয়া হলো, তাদেরকে কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল যে তদন্ত শেষ হবার আগ পর্যন্ত তাদেরকে কারাগারে রাখার জন্য আবেদন করা হয়েছিল, কি পাওয়া যাচ্ছে আসলে তাদের কাছ থেকে? এখন তো যেহেতু পরিমণির মামলাটা নেই বলে, যেহেতু পরিমণির কাছে যে তার দেখানোর মতে তার বাসা থেকে মাদক উদ্ধার হয়েছে, সেখানে প্রায় 16.5 লিটার মদ, নতুন ভয়ঙ্কর যে মাদক আইস, এলএসডি, এই জিনিসগুলি তার দেখানোর মতে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে। যেহেতু এগুলোর উৎসটা অ্যাকচুয়ালি মাদক আমরা লক্ষ্য করি যে মাদক বিভিন্ন ধরনের যে মাদক বাংলাদেশে আসছে, এগুলোর উৎসটা কোথায়? একজনের কাছে অনেক বেশি পরিমাণ মাদক পাওয়া গেল বা কমই পাওয়া গেল, কিন্তু এই যে মাদকের যে উৎসটা, এটা জানার দরকার আছে। আমি আরেকটা প্রশ্ন করি তাহলে, উৎস যদি জানার দরকার থাকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে তালিকা, সেখানে যে মাদক সম্রাট একদম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে যাদের পরিচয় আছে, তালিকাভুক্ত আছে, তাদেরকে তো ধরতে যাওয়া হচ্ছে না, অভিযান চালানো হচ্ছে না, জিজ্ঞাসা করা হচ্ছে না। মাদক ব্যবহারের কাছ থেকে উৎস জানবার এত প্রচেষ্টা, এটা কি যৌক্তিক? মাদক ব্যবহারকারী না বিক্রয় করে না ব্যবসা করে, এই জিনিসটা তো তদন্তে উঠে আসবে। এই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে যে এগুলো জাস্ট উৎস কোথায় এবং কিভাবে তার কাছে মাদকগুলি আসলো, তার ঘরে যে সাজানো ছিল মাদক এই জিনিসগুলো জানা দরকার। তদন্তে উঠে আসবে। যদি আমরা মৌপি আসার কথা বলি, তাদের বাসা থেকে মদ, সীসা তৈরির কিছু সরঞ্জাম এবং বলা হচ্ছে ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেখানে তো ওই ভয়ঙ্কর মাদকের বিষয়টাও নাই, তারাও তো জামিন পাচ্ছে না। এবং আমরা যখন দেখি আইন শৃঙ্খলা বাহিনী এরকম পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করছে, এটা একটা দুটা ঘটনা না, ভুরি ভুরি নজির আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা হবারও নজির আমরা এই জন্য দেখেছি। এবং তার সাথে সাথে যোগ করে হাজী সেলিম পুত্রের ঘটনাটা, পুলিশ গিয়ে পেল বিদেশি মদ, বিদেশি অস্ত্র, র‍্যাব বলল এটা সত্যতা নাই। এই যখন তদন্তকারী সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, তখন মানে আসামিকে বা অভিযুক্তকে এতদিন কারাগারে রাখাটা আসলে কতটা যৌক্তিক পর্যায়ে পড়ে? না, যেহেতু যার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে তাকে তো জিজ্ঞাসাবাদ করার জন্য তো রিমান্ড হলো, তারপরে জামিনের বিষয়টা, সেটা যদি তার কাছে অধিক পরিমাণ যদি মদ পাওয়া যায়, মাদক পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত সেটা কনসিডার করে না। কিন্তু যার কাছে কম পরিমাণ, সেটা আদালত কনসিডার করছে।
তারা জামিন পাচ্ছে, কিন্তু যাদের কাছে বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে তাদের জামিন হচ্ছে না। এখন আইনের শাসনের কথা আমরা বলি, আইনের শাসন যদি এভাবে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যার কাছে অস্ত্র পাওয়া গেল, যার কাছে মাদক পাওয়া গেল, তাদেরকে যদি আদালতে জামিন পাওয়া যায়, তাহলে তো আইনের শাসন কায়েম হবে না। ন্যায় বিচার যেমন আসামি পক্ষ চায়, ন্যায় বিচার কিন্তু রাষ্ট্রপক্ষ চায়। অতএব ন্যায় বিচার সবার জন্য এটা প্রযোজ্য। অতএব জি, যাদের তাদের জামিন দুষ্কৃত, হবে না, তাহলে ব্যবসায়ী নাসির উদ্দিনের জামিন হলো কেন? তার কাছেও তো মদ মাদক পাওয়া গেল। তার কাছে 4 বোতল মদ পাওয়া গেছে, বা 4 বোতল মদ পাওয়া গেছে, কিন্তু সেটা আর তদন্তাধীন আছে। কারণ এখানে পরিমাণটা বুঝতে হবে, কারণ যার কাছে 2 পিস পাওয়া যায় আর যার কাছে 200 পিস পাওয়া যায়, এটা এক কথা না। অতএব এটা পরিমাণের উপরে নির্ভর করবে। কারণ এখানে আমাদের যে আহ, মাদক আইনে যেটা কোনো স্পেসিফিক বলাই আছে যে কত পরিমাণ মাদক পাওয়া গেলে তার কি শাস্তি হবে, এটা বলা আছে। এখানে তো জি মৃত্যুদণ্ড আছে। অতএব এখানে জি আসলে কথা হলো যে আমাদের যে এখন যে সমাজ ব্যবস্থা, এখন যে আমাদের এখানে আর একটা কথা আপনি বলছেন যে মামলা কেন তাড়াতাড়ি হয় না। এখানে ঢাকায় মহানগরে 50টি থানার উপরে থানা আছে এবং প্রতিদিন এখানে শত শত মামলা হচ্ছে থানায়। এই মামলাগুলি যখন আদালতে, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মামলাও আছে। এরা যখন নিম্ন আদালতে জামিন না পায়, তখন তারা সেশন কোর্টে আসে। এখন সেখানে প্রতিদিন 100-র উপরে মামলা সেখানে শুনানি হচ্ছে। একজন জজের পক্ষে এতগুলি মামলা শুনানি করা তো জি অসম্ভব। অ্যাডভোকেট আব্দুল্লাহ এই জন্য আপনাকে এই ধন্যবাদ, জন্য আপনাকে ডেটগুলি ধন্যবাদ। কয় এই যে বোতল পাওয়া তারিখটা গেল বা পরিমাণের উপর নির্ভর করছে ওইভাবে বলেও আপনি দেওয়া হয়। বলছেন। মৌপি আসাদের বাসায় কতটুকু পাওয়া গেছিল সেই প্রশ্নটিও তো তাহলে আমি করতেই পারি। অ্যাডভোকেট জেরাই খান পান্না, ওই আগের প্রশ্নটিতে যাই, যে জামিনের বিষয়টিও আলোচনায় আসছিল। রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দেওয়া হয়েছে বলে উচ্চ আদালত বলছেন, উষ্মা প্রকাশ করছেন। তারপর কিছুদিন আগে আমরা দেখলাম ডিআইজি প্রিজনের বেলায় সেখানে সেখানে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার জন্য উচ্চ আদালত তলব করলেন বিচারিক আদালতের বিচারককে, এবং বিচারক গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। এই যে রীতিনীতির বাইরে আদেশ দেওয়া, অস্বাভাবিকভাবে আদেশ দেওয়া, এগুলো আসলে কিভাবে হয়ে যাচ্ছে? নাকি আসলে সেই পুরনো প্রশ্ন, নিম্ন আদালত প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে কিনা, বা কতটা স্বাধীনভাবে কাজ করছে? অ্যাডভোকেট জেরাই খান পান্না। এখন তাহলে খোলাখুলি আমার বলতে হয়, শোনা যায় কি? স্পষ্ট। আইনটা কি আমাদের দেশে? আইন হইলো বিত্তবানদের জন্য। বস্তিতে আগুন লাগার পরে কি আমরা কাউকে গ্রেপ্তার হইতে দেখছি? দেখি নাই। কিন্তু কোনো মাল্টি স্টোর বিল্ডিং বা গুলশানের কোনো বাড়িতে যদি কেউ ঢিল মারে, তাইলে কিন্তু ওখানে গ্রেপ্তার হবে। এখানে হয়েছে ওই লা মিজারেবল, ভিক্টর হুগোর লা মিজারেবলের মতো। একটা রুটি খাবার ক্ষুধার জন্য একটা রুটি চুরি করলে পরে তার সাজা হবে, কিন্তু সে যদি বাংলাদেশ ব্যাংক লুট করে তাইলে কিন্তু সাজা হবে না। দিস ইজ দ্য ল। যার কিছু আছে তাকে প্রোটেকশন দিবে, যার নাই তাকে কিসের প্রোটেকশন? এটা হলো আমাদের সোসাইটির, এবং যা ল আছে তাই। এই লটা, পেনাল ল যেটা, এটা 1860 সালের। ফৌজদারি আইন সেটা হলো 1861 সালের। তা খেয়াল রাখতে হবে যে 1857 সালে হয়ে গেছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিপ্লবের পরে যে আইনগুলো হয়েছে সেই আইনগুলো এখনো বলবৎ আছে। এর কাছ থেকে তো আমরা খুব একটা উত্তম কিছু আশা করতে পারি না। এই আটার কলের কাছ থেকে তো আমরা মধু আশা করতে পারি না, আটাই আশা করতে পারি। তাই ব্রিটিশ কলোনিয়ালরা 1860 সালের 61 সালের টার্গেট ছিল মিউটিনি কন্ট্রোল করার জন্য, টার্গেট ছিল দেশের সাধারণ মানুষকে শোষণ করার জন্য, শাসন করার জন্য। সেটাই রয়ে গেছে, এবং পুলিশের মনোবৃত্তি ওই 1860 সালে রয়ে গেছে। পিটাইতে পারবে, মারতে পারবে, ধরতে পারবে, যা কিছু তাই করতে পারবে, পকেটে ইয়াবা দিয়ে দিতে পারবে, সবই পারবে। আমি একটা কথা বলি আব্দুল্লাহ আবুকে। আব্দুল্লাহ আবু, এই পরিমনির যে এলিগেশন, এতে কত বছর সাজা হইতে পারে? 19 বোতল মদ আর আইস বইলে কোনো দ্রব্য, এটা কিন্তু ড্রাগের টেবিল যেটা, এর ভেতরে তো আমি খুঁজে পাই না, আইসের অস্তিত্ব আমি খুঁজে পাই না যে এটা কোনো ড্রাগের ভেতরে পড়ে কি। এক, দুই হলো এই ইয়াবা এবং এটা মিলে কতদিনের সাজা হইতে পারে? সর্বোচ্চ জি আব্দুল্লাহ আবু, 5 বছর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো 5 বছর। হ্যাঁ, সর্বোচ্চ 5 বছর হইলে পরে
আমরা তো আদালতকে এটাও দেখি যে যাবজ্জীবনের সেও পায় 2 বছর পর। আমরা তো এও দেখি যে খুনের আসামিও পায়, যেটা বলা হয়েছে যে ওই সিজন জুস, সে তো 2-4 দিনের ভেতরই ডেড বডি গুলো হ্যান্ড ওভারের আগেই পেয়ে গেল বেল। তো এটা তো হচ্ছে, ইটস ট্রু। তো সেইটার বিষয়টা কি করা, কি এটা আছে? রাষ্ট্র তো সবার, যতই আমরা বলি এই দেশের জন্য তো যুদ্ধ করছে কিন্তু এলিট শ্রেণী না, ধনিক শ্রেণী না। যুদ্ধ করলে করছে গ্রামের কৃষক, মজুর, এরাই করছে, আর ছাত্র সমাজ করছে। অ্যাডভোকেট জেরা খান পান্না, আপনি যে প্রসঙ্গটি তুললেন, অ্যাডভোকেট সুলতানা কামাল যে প্রসঙ্গটি তুললো, সেটা তো অনেক একটা বড় জায়গায় চলে গেল। তাহলে বিচার ব্যবস্থারই একটা সংস্কারের কথা আলোচনা এসছে, সেটি তাহলে কে করবে, কিভাবে হবে? ন্যায় বিচার, মানে সেটির সংস্কার না হলে কি আমরা ন্যায় বিচারের জায়গাটা আশা করতে পারছি না? অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে একটু শুরু করার পরে আমি আবার বিরতিতে যাব। জি অ্যাডভোকেট জেরা খান পান্না, ধন্যবাদ। জি সুলতানা কামাল, আবারও একটু আনমিউট করবেন। সংস্কারের তো প্রয়োজন আছেই, যেটা বলছি, এবং সেটা তো আজকের দাবি না, দীর্ঘদিন ধরে। আমরা তো স্বাধীনতার পরবর্তী সময় থেকেই, আমার যতদূর ধারণা, আমার নিজস্ব অভিজ্ঞতায়, যেটা আমি বলেছি, একটা মানবাধিকার সংগঠন চালিয়েছি আমি 15 বছর, সেই 2001 সাল থেকে। সেটাও তো আজকে 20 বছর হয়ে গেল। আমরা তো আইন সংস্কারের কথা বলে আসছি, বিভিন্ন ব্যবস্থা সংস্কারের কথা বলে আসছি, পুলিশ রিফর্মের জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে যাতে তাদের মধ্যে মানবাধিকারের ধারণাগুলি সঞ্চারিত করা যায়, তারা যাতে যখন কাজ করবেন মানবাধিকারের শর্ত মেনে কাজ করেন। এটা তো নতুন কিছু না। কিন্তু আজকে যে প্রশ্নটা আরো প্রকটভাবে সামনে এসে দাঁড়ায় শারমিন, সেটা হলো যে হ্যাঁ, সমস্ত দোষ ত্রুটি, সুবিধা অসুবিধা, দুর্বলতা মেনে নিও একটা প্রশ্ন তো আমরা তুলতেই পারি, যে এর মধ্যেও কি আইন সমানভাবে সবাইকে দেখছে? রাষ্ট্র যে বলছে আইনের চোখে কিংবা রাষ্ট্রের চোখে প্রত্যেক নাগরিকের অধিকার মর্যাদা সমান, সেটা কি করছে? ধরেই নিলাম পরিমণিকে আরো 1 মাসের মধ্যে জামিন শোনা যাবে না, ওই একই ধরনের অপরাধের জন্য সবাই কি সেটা হচ্ছে? সেটা তো হচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি এখানে ব্যত্যয় ঘটছে, এখানটা বৈষম্য প্রদর্শন করা হচ্ছে। তো সেইটা যদি বলি, তাহলে হ্যাঁ, সংস্কারের প্রশ্নটা বিরাট প্রশ্ন, আমরা পিছনে রাখলাম কিংবা করার চেষ্টা করে গেলাম, না করলে তো হবে না। কিন্তু একই সঙ্গে এইটুকু তো দাবি করতে পারি যে অন্তত যেই অবস্থায় আমাদের বিচার ব্যবস্থা আছে, তারা অন্তত প্রত্যেক নাগরিককে সম অধিকার দিক, সমান মর্যাদায় দেখুক। সেটাও তো হচ্ছে না। আজকে যে কথাটা উঠলো, যে যখন অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু প্রথমে বলছিলেন যে এই ধরনের মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে, তারপর জানলাম যে পরিমণির যে দোষ ত্রুটি পাওয়া গেছে, যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেটা সর্বোচ্চ 5 বছরের তার শাস্তি হতে পারতো। তো সেটা তো বোধহয় আমি ক্রিমিনাল ল করি না, কিন্তু পান্না আবারও বলতে পারবেন যে সেই ধরনের অপরাধের গুরুত্ব বুঝে তো শাস্তি নির্ণয় করা হয়। তো যেখানে 5 বছরের শাস্তি সর্বোচ্চ করা হয়েছে, তার মানে অপরাধের গুরুত্ব তেমন কিছু না, যেটা বারবার করে প্রসিকিউশন বলার চেষ্টা করছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া মানে দরকার, যেটার জন্য তদন্ত চলছে, যে জন্য কিছুতেই ছাড়া যাবে না, তাকে বার হওয়া যাবে না। আর এটা তো এমন না যে জামিন দিলে হ্যাঁ তাকে দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে, তার চলাফেরার উপর কিছুটা বাধা নিষেধ আরোপ করা যেতে পারে, এবং যখনই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তখনই তো তাকে আবার ডেকে নিয়ে আসা যায়। এমন তো না যে তাকে আর কখনোই ডাকা যাবে না কিংবা তাকে আর কখনোই জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার দোষটা প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে দোষী ভেবে তাকে আটকে রাখা হচ্ছে, এটা কিন্তু তার মানবাধিকারের চরম লঙ্ঘন, তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। অ্যাডভোকেট সুলতানা কামাল, অনেক ধন্যবাদ। একটা বিরতিতে যাই। সম্ভবত 2,66,000 টাকার মানে মদ মাদক যা আছে সব মিলিয়ে সেটি উদ্ধার করা হয়েছে এজাহার অনুযায়ী। সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি তো থাকছেই। একটা বিরতির পরে ফিরছি। আইনের শাসন নিয়ে আরেকটু কথা বলবার তো আছে। ফিরলাম রাজকাহনে। অ্যাডভোকেট সুলতানা কামাল আগের অংশে আইনের শাসনের কথা বলছিলেন, যে পরিমণি প্রসঙ্গে আরেকটি বিষয়ের কথা বলতে চাই, যে আমরা দেখলাম পরিমণির ব্যক্তিগত ভিডিও ভাইরাল হলো একজন পুলিশ কর্মকর্তার সাথে, আপত্তিকরী বলা চলে। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো পুলিশের চোখের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে, বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য থেকেই কেউ হয়তো এটি ছড়িয়েছে, একজন প্রবাসী সাংবাদিকের হাতেও সেটি চলে গেল। কিন্তু পুলিশ তখন কোথায় তৎপর হলো, কোথায় মামলা হলো, কি হলো? যেখানে আমরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিশোর মোশতাকের ক্ষেত্রে কি যেন কার্টুন আঁকলো বা কি এমন সরকার বিরোধী লিখলো, আমরা কেউ বুঝতে না পারলেও তাকে গ্রেপ্তার করা হলো এবং দফায় দফায় জামিন নামঞ্জুর হয়ে কারাগারে একটা করুণ পরিণতি, সেটিও আমরা জানি। তাহলে আইনের মধ্যেই যদি অসমান হয়ে থাকে, আমরা প্রতিকারটা কোথায় পাবো? সেটাই তো কথা, সেটা নিয়েই আমরা বারবার করে আলোচনা করছি, এবং আমাদের যে
উদ্বেগগুলি আছে, আমাদের যে শঙ্কাগুলি আছে, এবং আমরা যেটার মোটামুটি ভাবে একেবারে মৌলিকভাবে একটা সংস্কার চাইছি। দেখুন, পরিমণিকে ধরার অবস্থা থেকে যদি আমরা চিন্তা করি যে র্যাব যে তাকে গ্রেফতার করলো, আমার মতে র্যাবের এই কাজটা ছিল না। তারপরেও সরকার যে কোনো বাহিনীকে এই কাজে লাগাতে পারে, কিন্তু র্যাব তো আমাদের করের পয়সায় নিয়োজিত একটা বাহিনী এবং তাকে বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছিল। সেই কাজ না করে এই কাজে তাকে নিয়োজিত করা হলো। সেই যে আমাদের একটা পাবলিক রিসোর্স যে এরকম ভাবে ব্যবহার করা হলো, সেটার জন্য কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে, যে কেন যাকে তাকে আমরা যে কোনো জায়গায় যার যেটা কাজ না সেখানে লাগানোটারও কিন্তু একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্র সেটা নিশ্চয়ই একটা উত্তর দেওয়ার ব্যাপার আছে। দ্বিতীয় কথা হলো, তারা কাজটা করতে যাবেন, তারা মিডিয়াকে সঙ্গে নিয়ে গেছেন কেন? এতগুলি ক্যামেরা তাদের সঙ্গে গেল কিসের জন্য? একদিক থেকে বলা হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করতে হবে, তদন্তের স্বার্থে অনেক কথা বলা যায় না, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট নিয়ে তাদের প্রচন্ড সেন্সিটিভিটি আছে, অনেক তথ্য তারা দেবেন না, প্রশ্ন করলে উত্তর পাবো না। কিন্তু সেখানে তারা মিডিয়া নিয়ে গেছেন, মিডিয়াকে বিস্তারিত ভাবে সব কথাগুলি বলছেন, এবং তাকে যেভাবে তার সুনাম, তার যে একটা ব্যক্তিগত প্রাইভেসি যেটাকে বলে সেই ব্যাপারটা রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে সেখানটায় ক্ষুণ্ণ করা হয়েছে। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে ধন্যবাদ। মানে এই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছি। ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, মানে অনেকের বাসায় এরকম মত পাওয়া যাবে, সেটি যেমন আপনাদের কাছেও সেই তথ্যটি গোপন না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও গোপন না, কিন্তু একজন দুইজনকে এরকম ধরা হচ্ছে, সেটি তো আছেই। বাকিরা যারা ধরা হলো তাদের আসলে কি হাল, তারা কবে জামিন পাবেন? তাদের জামিনেরও তো বিরোধিতা করেন আপনারা। মৌ পিয়াসাদের কথাও যদি বলেন। না, এখানে আগে আমি বলেছি যে আইনের চোখে সবাই সমান। এখানে আপনারা পরিমণিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, কিন্তু এখানে পরিমণির বিষয় না। বিষয়টা হচ্ছে যে যার কাছে যার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন থাকবে তাকে পুলিশ গ্রেফতার করবে। এখানে পুলিশের বা এখানে র্যাব তারা গিয়েছে, র্যাব তো অনেক, তাদের তো সক্ষমতা আছে, তারা বিভিন্ন সময় অনেক বড় বড় কাজ তারা করছে, তদন্ত করছে। এখানে তারা গোপন সূত্র খবর পেয়েছে যে পরিমণির বাসায় সেখানে মাদক দ্রব্য আছে, সেই জন্য তার বাসায় গেছে। কিন্তু এখন যাওয়ার পরে কিন্তু আমরা সেই মিডিয়া, এই যেখানে বলা হয়েছে যে মিডিয়া গেছে, মিডিয়া যদি না যাইতো তাহলে তো এটা অন্যভাবে জিনিস উপস্থাপন হতে পারতো, যে তাকে গোপনে আরো কি কি করা হয়েছে না করা হয়েছে, এই জিনিসগুলি আসতো। কারণ এখানে যা কিছু হয়েছে প্রকাশ্য হয়েছে, এবং নিরপেক্ষ যারা জব্দ তালিকা করা হয়েছে সেটা নিরপেক্ষ লোক দিয়ে সেটা করা হয়েছে, মহিলা র্যাবের সদস্যরা ছিল। এখানে জিনিসটা ওপেন হয়েছে, কারণ এখানে লুকোচুরির কোনো বিষয় ছিল না। জি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, মিডিয়া তো যাবেই, এরকম ঢাক দিয়ে শত মানে র্যাবের সদস্য যদি যে চলে যান একজন নায়িকার বাসায়, তাহলে তো মিডিয়া যাবে না। আমি এই একটু অ্যাডভোকেট জেদাই খান পান্না, একদম সংক্ষেপে আপনার কাছ থেকে এই প্রসঙ্গেও জানবো, এবং একটু সংক্ষেপে একটু বলবেন যে আপনারা যারা আলোচিতর জন্য দাঁড়ালেন তো পরিমণির পাশে, মৌ পিয়াসা বা অনালোচিতদের কি হচ্ছে, তাদের জন্য কে দাঁড়াবে? আমরাই দাঁড়াবো, আমাদের কমিউনিটি দাঁড়াবে, এটা নিশ্চিত থাকেন। কারণ আমি খেয়াল করে দেখবেন যে আমি খুব পরে বিলম্বে পরিমণির পক্ষে নেমেছি, কারণ তার পূর্বে বিভিন্ন আইনজীবীর কাছ থেকে এবং বিভিন্ন আইনের শিক্ষকদের কাছ থেকে আমি অনুরোধ পেয়েছি পরিমণির পক্ষে দাঁড়াবার জন্য, এবং এটার আগ পর্যন্ত আমি পরিমণিকে আমি চিন্তামও না, জানতামও না। একটা বিষয় আমি বলি যে আমাদের লড়াইটা হলো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এবং এটা প্রতিনিয়তই একটা কন্টিনিউইং প্রসেস, এটা চলবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজ ব্যবস্থাটা পুরুষ শাসিত সমাজ। এই সমাজে নারী যদি হয় এবং সে যদি সুন্দরী হয়, তাইলে পরে ধরে নেবেন যে তার পেছনে সমস্ত যত রকমের শক্তি আছে এটা তার এগেইনস্টে যায়, এগুলো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ। জি, অ্যাডভোকেট জেদাই খান পান্না, অনেক ধন্যবাদ আপনাকে। আমার কি আর সময় আছে? আমি 10 সেকেন্ড অ্যাডভোকেট সুলতানা কামালকে শুনবো। অ্যাডভোকেট সুলতানা কামাল। না, আমি যেটা বলতে চাই যে আমরা দেখতে চাই যে আমাদের বিচার ব্যবস্থা সত্যিকার অর্থে সংবিধানে যে আইনের চোখে সকল নাগরিক সমান সেটা রক্ষা করছে, এবং অবশ্যই আমি এটা বলবো যে প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সেটা কখন রাষ্ট্রের সম্মুখে নিয়ে আসা হবে, হ্যাঁ ট্রায়াল তো ওপেন হতেই পারে, কিন্তু তার আগে মিডিয়া ট্রায়াল করিয়ে নেওয়াটা আমার মতে
পরিমণির প্রতি একটা অন্যায় জি, আচরণ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল। পরিমণিদের বিচার হোক, তবে আইনের মধ্যে থেকে বিচার হোক, এটি নিশ্চয়ই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট জেরাই খান পান, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক আপনাদের